লাইটটা এই লাইটটা এবং উদীচীর ছেলেমেয়েদের বাবা মাদের এই শহরের বিশিষ্টজনদের কাছে স্মরণীয় রাখার জন্য আমরা আমাদের ব্যস্ততা সত্ত্বেও আমরা খুবই নন্দীকে আমরা এখানে আনতে পেরেছি। তিনি দয়া করে রাজি হয়েছেন আমাদের মধ্যে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য। তিনি এখন তার উদ্দেশ্যে স্কুলের ছেলেমেয়েরা এবং উদীচী স্কুলের প্রাথমিক উদীচী সঙ্গীত গোষ্ঠীর তরফ থেকে ছোট্ট সঙ্গীতময় অভ্যর্থনা দেওয়া হচ্ছে এখন।
কথার মাধ্যম নয়, আমরা চেষ্টা করব শিল্পী সুবীর নন্দীকে গানে গানে অভিবাদন জানানো। আজকের এই অপরাহ্নে আমাদের সঙ্গে যে শিল্পী উপস্থিত রয়েছেন তার সম্পর্কে আমরা দুটি কথা শুনব, দুটি কথা বলব। তার আগে আমরা আমাদের এই স্কুলের স্বনামধন্য তবলা শিক্ষক এবং আমি বলবো উত্তর আমেরিকার একজন অপ্রতিদ্বন্দ্বী শিক্ষক এবং তবলাবাদক তপন মধু তার ছাত্রদের দিয়ে 5 মিনিটের একটি তবলা লাভরা, সেটিও এই শিল্পের উদ্দেশ্যে। এই লাহোরার পরেই আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসবো। তাহলে উপভোগ করুন এখন তবলা লাহোরা। Namaskar, my name is Dr. Paul. Namaskar, my name is Rafal Devna. Namaskar, my name is Rajiv Devna. Namaskar, my name is Anubhav Roy. Today we'll be playing a tabla solo based on Tinta. Tinta has 3 talis, 1 tali. Tinta goes like this. Our tabla solo consists of a utan, which is respect to the audience, al-qaida, rala, waggi, and we're going to end it up with a chakla.
আমরা শিল্পীকে আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দেব। উনি ঘুরে এদিকে এসে আমরা আবার আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করব। আমি এখন এই কাজটা এই জন্য করছি, সুবীর নন্দীদের মতো মানুষ দীর্ঘদিন তাদের সাধনা দিয়ে একটা জাতির গর্ব হয়ে উঠেছে। একটা জাতির গর্ব হওয়ার জন্য একজন মানুষকে আমি আগে বলেছি আমাদের একজন জাতীয় ব্যক্তিত্ব তৈরি হওয়ার কাহিনীটা আপনাদের বলেছি। এই ব্যক্তি কি করে পর্যায়ে আসলেন তাকেও ওরকম কাছাকাছি এবং অথবা তার কাজ জানার, কাজকে জেনেছে এমন বহু গুণীজন আমাদের এখানে আছেন। আমি সবাইকে যদি আমন্ত্রণ জানাই তাহলে সুবীর নন্দীর কাছ থেকে আমরা কিছু শুনতে পাবো না, সেজন্য এই ব্যাপারটা আমি সংক্ষেপ করতে চাই। আমি এখানে যে গুণী শ্রদ্ধা ব্যক্তি যারা আছেন আমাদের একজন সঙ্গীত সমালোচক যিনি এখন নিউ ইয়র্কে আছেন এবং অবসর সময় উদিজি ছেলেমেয়েদেরকে গানও শেখান, কোথাও বিশ্বাস করবেন। হ্যালো, সভাপতি সুবিন্দু, আমাকে শিল্পীকে সামনে রেখে তার সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য খুব আনন্দিত, কিন্তু একটু অপ্রতিভ। কেন সেটা বলি, এই বেলাল বেগের পেটের মধ্যে এবং জীবন বিশ্বাসের পেটের মধ্যে এত বদবুদ্ধি আছে আমি আগে জানতাম না, আজকে টের পেলাম। কেন বদবুদ্ধি সেটা একটু বুঝিয়ে বলি। আমি শিল্পকলা একাডেমিতে চাকরি করতাম, তো আমার এক বসের বাসায় একজন ছিলাম। এমন সময় একজন একটা বড় প্যাকেট নিয়ে তার সামনে এনে রাখি, তো আমাকে বললো কি জানে এটা টাঙ্গাইলের মিষ্টি। টাঙ্গাইলের মিষ্টি খেয়েছেন? খুব ভালো। এই দেখবেন এত মেজারমেন্ট, ঠিক যতটুকু দরকার ততটুকু, তার বেশিও না কমও না, কি মোলায় মমতা সুখ। আমি ভাবছি যদি একটা দেবে খেয়ে বুঝবো যে কেমন। না, দিলেন না, ওটা গল্পই করবে। আমাকে বেলাল বেগ এবং জীবন বিশ্বাস সেই ভূমিকায় নামিয়েছে। মিষ্টির প্যাকেটটা সামনে রেখে সেই মিষ্টির গুণগান করতে হবে। তার চেয়ে মিষ্টি যদি একটা দেওয়া যায় তাহলে তার চেয়ে বেশি ভালো হতো না। সেই মিষ্টির প্যাকেটটা আপনাদের সামনেই, এবং আমি অনুরোধ করব যে আমার মুখ থেকে না শুনে তবু তার সামনে যেহেতু উঠে যাচ্ছে বলি। আমি শিল্পকলায় চাকরি করতাম 1976-এ।
একটা অনুষ্ঠানে বিদ্যুৎ তার গ্রুপ এলেন সিলেট থেকে, তার দলে ছিলেন সুবীর নন্দী, আকরাম, দুলাল ভৌমিক ইত্যাদি। আমাদের সৌভাগ্য সেই দলের যে নক্ষত্র কটা ছিল তার মধ্যে একজন আমাদের কাছে সূর্য হয়ে গেছে, সেটা সুবীর নন্দী। সুবীর নন্দীর মুখে দেখবেন সবসময়, আপনারা তাকিয়ে দেখবেন, গান গাওয়ার আগে, গান গাওয়ার সময় এবং গান গাওয়ার পরে একটা হাসি লুকিয়ে থাকে। সবাই খেয়াল করছেন বোধ হয়? মোনালিসার হাসি যেমন খুব কষ্টলি, এই হাসিটা আমাদের কাছে তেমনি। তিনি সবাইকে সবসময় যেন স্বাগত জানাচ্ছেন, হৃষ্টচিত্তে আছেন। অনেকের গালে তিল থাকে, তিলটা কিন্তু আসলে একটা ডিফেক্ট, চামড়াতে একটা পিগমেন্টেশন হয়, ডিফেক্ট। কিন্তু কারো কারো মুখের এমন জায়গায় একটা তিল থাকে, মনে হয় ওই ডিফেক্টটা আমার কেন হলো। সুবীর নন্দীর গলাটা দেখবেন যখন কথা বলে, যখন গান গায়, একটু হাসি। যারা ওস্তাদ শ্রেণী তারা বলেন এই ভয়েসে গান ভালো হয় না। আমার হিংসা হয় যে ওই হাসকি ভয়েস কেন আমার হলো। সুবীর নন্দী অসুস্থ, তার বাসায় গেলাম তাকে দেখতে। তারপরে তিনি তখন খুবই অসুস্থ, একটা অপারেশন হয়েছিল, সেই আমার শেষ দেখা। তারপরে এই দেখা, এর মনে অনেকদিন কেটে গিয়েছে। আমি চাইব যে তিনি আরও দীর্ঘায়ু হন, আমাদের মধ্যে এরকম মাঝে মাঝে আসুন। আমরা বাংলাদেশে গিয়ে যেমন তাকে দেখব, আমরা তিনিও মাঝে মাঝে আমাদেরকে দেখা দেবেন। আমি এগুলি শেষ করছি এই জন্যে যে আমরা চাই ওই মিষ্টির হাড়ির বর্ণনা আমি মুখে ঢুকে রাখবো। আমাদের একটা দুর্ভাগ্যজনক সীমাবদ্ধতার কথা না বললেই নয়, ঠিক কাটা ছটায় আমাদের ঘরটা ছাড়তে হবে। সেই জন্য আমাদেরকে প্রত্যেককে খুব দ্রুত যেতে হবে। আমি এখানে জানি, আমার জানা মতে অনেক গুণীজনই এখানে আছে। আমি একটা বাংলাদেশের বিখ্যাত নাট্যরঙ্গটিকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আপনারা সবাই তাদের ছিলেন, আছেন। বাংলা সিলেটের সে বিখ্যাত যুগবাদী পত্রিকার প্রাক্তন সম্পাদক মাহবুব সাহেব আছেন। ও প্রথমে যার নাম বলা ছিল বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতির একজন পণ্ডিত, শব্দ পণ্ডিত, অধ্যাপক আলিয়ানা। আমার বয়সটাও মাফ করে দেবেন, নাম বলতে সময় নিয়েছে এই জন্যে। আমি এরকম অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু সবাইকে আমরা যদি কিছু বলার সুযোগ দিই তাহলে ওই মিষ্টির হাঁড়িটা খোলা যাবে না। ওই যে সুবীর নন্দীর কাছ থেকে যে শোনা, সেটা হবে না। তো আমি এই জন্য ছোট্ট করে বলতে চাই, আলিয়া বাদশাহ, আপনার কষ্ট হবে কিনা আসতে? একটু শুভেচ্ছা বানিয়ে দেওয়ার জন্য আপনার কষ্ট হবে? সকলের গুণ থাকে না। আমি সেই দুর্ভাগ্য জনগোষ্ঠীদের একজন, যার গুণ ছিলেন। গানটা একেবারেই, যাই হোক, সুবীর নন্দীকে আমি খুব ছাত্র বয়স থেকে চিনি। আমার ঘনিষ্ঠ বন্ধু, তারও ঘনিষ্ঠ বন্ধু একটা গান গাইতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক ভাষা পড়াতেন। আমি তখনই লক্ষ্য করেছি সুবীর নন্দী বেশ ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে এবং সেই জনপ্রিয়তা আজও অব্যাহত আছে। প্রথম দিকে তিনি হয়তো আমাদের মতোই, আমরা যারা তখন রাজনীতিতে ধারে কাছে ছিলাম, আমরা গণসঙ্গীত সঙ্গীতের পড়াতে অংশগ্রহণ করতাম। সুবীর নন্দী সবসময় তাকে লিড দিতেন এবং সেই সুরেলা গলায়, তার চেয়ে বড় কথা সেই তার যে প্রেজেন্ট পার্সোনালিটি, সেটি অত্যন্ত আনন্দদায়ক। আজকে এখানে আমি একেবারে অপ্রত্যাশিতভাবে তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে এবং সেটা আমার জন্য খুব আনন্দের কথা। আমি সকলের হয়ে, নিশ্চয়ই আমি আপনাদের সকলের হয়ে আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে তাকে অভিনন্দন জানাই এবং তার সুরেলা গলা আরও বহুদিন থাকবে। বিবেক
এবং এই সব কিছু সাক্ষী তারও কথা, কিন্তু আমরা কাউকে দিতে পারলাম না। হাসান, আপনার অনুরোধটা রাখলাম। আমরা এখন মঞ্চে আহ্বান করব আমাদের এই সন্ধ্যার বরেণ্য সঙ্গীতজ্ঞ, সম্ভবত আমাদের অনেক বছরের শ্রেষ্ঠ কণ্ঠ বিনয়ী শিল্পী সুবীর নন্দীকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সবাইকে সুযোগ সবাইকে আমার সুস্বাদু সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি সত্যি অভিভূত যে প্রবাসী আমি জানতাম স্কুলের কথা যারা এদের সাথে সম্পৃক্ত আছেন, কারণ জীবনদার সাথে আমার বহুদিনের যোগাযোগ। সাম্প্রতিককালে ওনার কিছু কম্পোজিশন, কিছু না একটা অ্যালবাম করেছিলাম, যেগুলো সবগুলো গান আমি করেছি। তো যেগুলো বলে দেখে যাওয়ার জন্য স্কুলে আসবো, আমি জানতাম যে তো ঘটা করে অনুষ্ঠানটা হচ্ছে। তো দাঁড়াও ছবি তোলো, দাঁড়াও। স্কুলের ছাত্রীরা, আমাদের স্কুলের শিক্ষকদের তরফ থেকেও একটা পুষ্পার্ঘ্য দেওয়া হচ্ছে। শিক্ষকদের কাছে আমার ছাত্র, আমিও তো গানের ছাত্র, এটা দেখে এখানে ঘোরার ভিতরে কিছু যদি পাই, অনেক কষ্ট করেছি। তারপর উদিচির পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। মুক্তিযোদ্ধার কাছে শুভ সন্ধ্যা। সুধীমণ্ডলী, উদিচির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সুবীর নন্দীকে উদিচির সম্বর্ধনা অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত হওয়ার জন্য, সাথে সাথে সুবীর নন্দী, বিশিষ্ট শিল্পী সুবীর নন্দীকেও আমাদের উদিচির পক্ষ থেকে অভিবাদন, অভিনন্দন এবং শুভেচ্ছা। যদিও উদিচির বিশিষ্ট ব্যক্তিদের, গুণীজনদের সম্মাননা দেওয়া কোনো বিশেষ, আজকের বিশেষ কোনো অনুষ্ঠান নয়, এটা সবসময় আমরা করে থাকি, তারই একটি অংশ। আমি যে কথাটি বলতে চাই সুবিধার উদ্দেশ্যে, যে ওনার যে অবস্থান, মানুষ একসময় একটা অবস্থানে চলে যায়, সেই অবস্থান থেকে সমাজ এবং রাষ্ট্রীয় সকল জীবন ক্ষেত্রেও বিশেষ অবদান রাখতে পারে। বিশেষ করে শিল্পীরা, এর অতীত শিল্পীদেরও অতীত অনেক ইতিহাস আছে। আমি যদি বলি অনেক কিছু আছে, যেমন ধরেন আমি যদি বলি যে এই সদ্য প্রয়াত করিম, আব্দুল করিম, আমাদের লালন শাহ, তাদের গানের মধ্য দিয়ে সমাজ এবং জীবনের দুঃখ কষ্ট ফুটে উঠে। আমি আরও যদি আগে যাই, আপনি ভুবেন হাজারিকার কথাই বলেন, তার মধ্য দিয়ে সমাজ এবং জীবনের মানুষের দুঃখ কষ্ট অভিব্যক্তি ফুটে উঠে। আমি জিজ্ঞেস করবো না, সময় নেই। আমি সুবিধার সাথে কাছে এই অনুরোধ থাকবে, আমাদের প্রত্যাশা থাকবে ওনার কাছ থেকে ওনার সমাজ সেই প্রত্যাশাই আশা করি। ধন্যবাদ।
এবার উদিচির তরফ থেকে যখন পুষ্পার্ঘ পেলেন, এবার একটি ছোট্ট উপঢৌকন এটা দেবেন আমাদের উদিচি স্কুলের অধ্যক্ষ জীবন বিশ্বাস, নিজেই সঙ্গীতের জন্য। এটার মধ্যে কি আছে জানতে চাই? এটার মধ্যে আছে আমার মিষ্টি আছে। আচ্ছা, এই আমি শিওর আপনারা আমার কোনো কথা শুনতে চান না, এটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা, সময় খুব কম, 6টার ভিতরে এখান থেকে আমাদের পরিষ্কার হতে হবে। আচ্ছা, আমি একটু তবু বলি, কারণ একেবারেই কিছু না বললে হবে না। এই উদিচির পক্ষ থেকে এই বরেণ্য শিল্পীকে আমাদের সামান্য উপহার। এই আমি যদি এই সময়টাকে একটু এক্সটেন্ড করতে পারতাম 6টার পরে, তাহলে হয়তো আরও সুবিধা হতো আমাদের। একটু বলে নেই যে সঙ্গীত, একটি গানের জন্ম কীভাবে হয়, এই কথা অনেকেই এখন শুনতে চাইবেন না। তবু বলি, অনেক অনেক লোক এর পিছনে থাকে, কিন্তু যে লোকটি এই গানটিকে মানুষের সামনে পৌঁছে দেন, মানুষের কাছে নিয়ে আসেন, সে কিন্তু শিল্পী। আমাদের সুবীর নন্দী, শিল্পী সুবীর নন্দী গত 4 দশক ধরে অক্লান্তভাবে তার সুললিত কণ্ঠে আমাদের গান শুনে যাচ্ছেন, আমাদের বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করছেন, আমাদের উত্তরাধিকারকে সমৃদ্ধ করছেন। আমাদের উদিচির পক্ষ থেকে, উদিচির অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে, উদিচির শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এবং উদিচির শুভানুরাগ ও শুভানুক ভাইদের পক্ষ থেকে আমাদের অভিবাদন গ্রহণ করব। আমি সত্যি অভিভূত। তো অনুষ্ঠান শুরুর আগে দাদারা বলছিলেন যে অনুগ্রহ করে তিনি এখানে এসছেন, আমরা খুব অনুপ্রাণিত। তো আমার মনে হয়েছিল যে এই জিনিসটা না করলে ভালো হতো, কারণ এখানে অনুগ্রহের ব্যাপার না, একটা আমরা এখানে যারা আছেন কেউ না কোনোভাবে তারা আমার কাছে পরিচিত বা আমি তাদের কাছে পরিচিত। সবাই হয়তো অনেকে এখানে বিদেশে থাকেন, আমরা মাঝে মাঝে আসা যাওয়া করি। তো এই ধরনের অনুষ্ঠান খুবই কম হয় বিদেশিগুলো বলে। একদম আমরা যেগুলো করি সমস্ত বাণিজ্যিক অনুষ্ঠান করি, সেখানে হৃদয়ের ছোঁটা খুব কম থাকে। যেটা যা গাইতে চাই তা শোনা দেবে না, যেটা ওরা শুনতে চাই আমরা হয়তো আমাদের সেই মদতের কারণে আমরা শোনাতে পারি না। তো সব শ্রোতা একরকম না, তো সেজন্য একটু আলাদা ছিল। ভাবছিলাম যে একটু বড় সময় নিয়ে হবে, জীবনরা বললেন যে সময় নেই। যাই হোক, সেদিকে মিষ্টির গল্প একটু মিষ্টি খুলে দেবো, একটু মিষ্টি পছন্দ না কম মিষ্টি। আরেকটা যেটা মনে হলো যে আমার সম্বন্ধে অনেক কথাই বলেছেন, তা সে কি পরিমাণ আমার সেই সাধনা বা জ্ঞান নেই। তো যেটুকু আছে আমি সেটা বলতে পারি যে আমার গানের প্রতি একাগ্রতা, গানের জন্য আমার আজকে এটুকু জানলাটা পড়াশোনা করলে হয়তো একটা বিশাল একটা কিছু হতাম, আমার অফিসে বা আমার আত্মীয় হতো। কিন্তু দেশ ছাড়িয়ে উপমহাদেশ, তারপরে এখন যেখানে আমাদের বাংলা ভাষাভাষী যারা আছেন, বাঙালি যারা আছেন, সবাই কম বেশি অন্যান্য হচ্ছে হয়তো অনেকে বেশি চেন, আমার তো অল্প ছিল। কিন্তু আমার এই বাংলাদেশের জন্যেই আজকে আমার এই পরিচিত। আমি নর্থ আমেরিকা, ইউরোপে যাই, সব জায়গায় যাই। তো এটি আমার একটি অহংকার, এবং সেই বাংলাদেশের গান আমি গাই। আর যেটি একটি ধারা, সেটা হলো আধুনিক বাংলা গান। তো এখানে অনেক সঙ্গীতজ্ঞ আছেন যারা শুধু সঙ্গীত অন্যান্য বিষয়ে তাদের পারদর্শিতা আছে। আমি যেটা মনে করি যে আমার এই অল্প দিনের সঙ্গীত সাধনায় সবচেয়ে কঠিন হলো যে আমাদের আধুনিক বাংলা গান। কারণ অন্যান্য গানের একটি স্কুল আছে, ক্লাসিক্যাল বলেন, পঞ্চকবির গান বলেন, লোকগান বলেন, প্রত্যেকটি আমাদের গানের সঙ্গীতের একটি ধারা আছে। কিন্তু এই একটি গান তার কোনো ধারা নেই। যে যখন কণ্ঠে ধারণ করে তাকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের পূর্বসূরীদের গাওয়া গান, তাদের স্টাইল, তিনি মহিলা শিল্পী হন না পুরুষ শিল্পী হন, সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতোত্তরকালে আমরা বাংলাদেশের যে কজন শিল্পী আমরা গান করেছি, সেখানে নিশ্চয়ই আমাদের প্রচার মাধ্যমগুলো আমাদেরকে সহযোগিতা করতে, আমাদের দেশ বা সঙ্গীত পরিচালক সুরকাররা আমাকে বা গীতিকাররা আমাদেরকে সাহায্য করেছেন।
যারা আমাদের যে গান গাইয়েছেন বিভিন্ন মাধ্যমে, তাদের একটি ইয়ে ছিল। বাকিটা আমাদের কর্মীতে হয়েছে, কারণ আমাদের মিশ্র তখন ছিল, মিশতে পারবো না, তখন মানুষ ভারতীয় আধুনিক বাংলা গান শুনে অভ্যস্ত ছিল। আমাদের খুব কষ্ট হয়েছে। তার আগে আমাদের পূর্বসূরে দিয়েছেন যেমন মাহমুদ নবী, আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল, এরকম অনেকেই, খুরশিদ আলম, মোহাম্মদ সিদ্দিকী, তাদেরটা তারা তুলে ধরেছিলেন। সে কাজটা আমাদের পরিচালনা আমাদের সুবিধা হয়েছিল। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমাদের বাংলাদেশের আধুনিক গানে কিন্তু আলাদা একটি গন্ধ আছে। সেটা কলকাতায় যেন অনেক জায়গায় যেন আমাদের গানে কিন্তু একটি ডিফারেন্স আছে, সবাই বুঝবেন, নতুন হয়তো বিশ্বাস করে। যেহেতু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, এখন বিভিন্ন ধারায় গান আছে, তা আমরা কিন্তু উপভোগ করি। যেটা বললেন যে দীর্ঘদিনের এটি লালন করি, যে তারপর নিজস্ব একটি স্টাইল করে নিতে হবে। অনেকে বলে যে জব্বার হয়ে স্টাইল, বাংলাদেশ স্টাইল, বা অমুকের স্টাইল, সৈয়দ আব্দুল নবী, মাহমুদ নবী, খুরশিদ আলম, এরকম সাবিনা ইয়াসমিন, এরকম প্রত্যেকে একটি স্টাইল তৈরি করতে হয়। একটু কঠিন পথ। আর এটা গেল একটা জিনিস বললেন যে আমার গুরু বলতেন যে সবাই গান করে, বাজায়, লেখে, অভিনয় করে। তো প্রথম তিনি আমার, তখন ছোটো ছিলাম, তখন বলতেন যে প্রথম ভালো গান করতে হলে তোমাকে ভালো মানুষ হতে হবে। তো আমি তখন ছোট, আমার বড় ভাই বোন একসাথে বসতাম, তো আমি একটু চঞ্চল ছিলাম। আমি ছোটটাকে বললাম যে মানুষটা আছে, মানুষ আমাকে গান করবো, ওনাকে বললাম। উনি বাংলাবাড়ির লোক ছিলেন, ওই ভাষায় বললেন যে বাবা, যখন আর একটু বড় হয়ে যায় তখন বুঝবে কথা। তো যতই দিন যাচ্ছে যে আমার অনেক বড় বড় শিল্পীর সাথে আমার সৌভাগ্য হয়েছিল তাদেরকে দেখার, তাদেরকে সাথে চলমান, তাদেরকে একটু সময় দেয়। সেখানে দেখলাম যে বিনয় জিনিসটা একটি শিল্পীর প্রথম, এটাকে আগে স্কোরিংয়ে না আসতে পারে, সেটি তারপরে ভরসা, তারপর শোনার ব্যাপার। একটি কথা আছে যে শূন্যমে আদা, সিগনেমে আদা, শোনার অর্ধেক। আর এই প্রক্রিয়া আছে, হয়তো আমাদের বাচ্চারা শিখছে। আর সেটিও এখন আমি একটু ছোটো করে আনছি। আমি সবাইকে আমার চ্যালেঞ্জ জানাচ্ছি যে এত দূরে থেকেও এসে খুব ভালো লাগলো যে উদিচি বাংলাদেশের ম্যাপটা দেখলাম। এখানে কোনো স্লোগান নেই, কিছুই নেই। আপনারা এত ব্যস্ততার মধ্যে, এত সীমাবদ্ধতার মধ্যে যে বাংলা ভাষাকে ধারণ করছেন, আমি জানি সুইডিশ স্কুলে কারিকুলাম, তো সরকারি বিষয় করছেন, সেজন্য আপনাদেরকে আমার সমস্ত বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে জানি আমরা বড় পরিসরে আপনার স্কুল হবে, সমস্ত কিছু হবে, শুধু আপনার সাহায্য সুযোগ প্রয়োজন করে থাকেন এটা। আর আমার প্রাপ্তি হলো যে অনেক প্রিয়জন ছিলেন যাদেরকে মাঝে মধ্যে মিস করি। মোতালেব ভাইয়ের সাথে দেখা বোধ প্রায় 12-13 বছর মনে আছে, তাদের সাথে দেখা হলো। এটি আমার স্মৃতি থাকবে। আর আমার জন্য আপনার সবাই দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন বিদেশে। আর অনেকগুলো যেটুকু সময়ের মধ্যে যদি পারেন আপনি বাংলা সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি একটু চর্চা করবেন। আর একটি যেটা বলেন আমার খুব ভালো লাগছে যে আমাদের মতো এই যে স্বাধীনতার পরে নাটকের গানের জন্য যেরকম আমরা যুদ্ধ করেছি, সেরকম আরেকজন প্রিয় জন আছেন আমাদের কয়েকদিন বলে, তিনি একজন আমাদের জামালউদ্দিন ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধা, অসম্ভব আমি ওনাকে শ্রদ্ধা করি। তারা কিন্তু বিভিন্ন মাধ্যমের লোকরা কিন্তু আমাদেরকে কভার করে, আমাদের যে বয়স কত এইটুকু এসছে, একটা কদম আগে এসছি। তো এরকম করার জন্য আমাকে তার নিশ্চয়ই আমাকে ভালোবাসা শিখত করার জন্য, আশীর্বাদ করার জন্য। তো যে যার অনুভূতি যেটা আমার উপরে বর্ষা, সেটা আমি প্রার্থনা করছি। আর সময় সর্বদা একটা দুটো গান আমি করবো। সুধীবৃন্দ, আমাদের আরেকজন এখানে আসছেন, আমাদের খুরশিদ ভাই, প্রোগ্রেসিভ ফোরাম থেকে। উনি ওনাকে ফুলে তোলা দিচ্ছেন। আর আমরা সুবিধার যে একটি গান শুনবো। আবার একটু বলে নেই যে 6টার সময় আমাদের অবশ্যই বের হয়ে যেতে হবে এখান থেকে। আমাদের খুব এই সমস্যাটা আমাদের রয়ে গেছে আজকের এই
স্বপ্ন দেখি ফাগুনের রং দিয়ে ছবি আঁকি তোমায় নিয়ে কত স্বপ্ন দেখি ফাগুনের রং দিয়ে ছবি আঁকি সে ছবি আমার হয়ে যাবে বেদনার সুবাদে কোন হৃদয় আমার বিরহের আগুনে পুড়িয়ে আগুন কেন আসে পোড়াতে আমায় বড় বেশি ব্যথা দিয়ে সেও চলে যায় তুমি যদি ফিরে আসো সব ব্যথা ভুলে যাব খুশিতে কাটবে কোন হৃদয়ে আমার বিরহের আগুনে হৃদয়ে আমার বিরহের আগুনে আমি তপনদের কাছে কৃতজ্ঞ মানে কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে আর ছাত্র থেকে যে তখন লহরা শুনিয়েছেন তাকে এই জন্য তাকে একটি হাসপাতাল প্রথম যে গানটি গাইলেন গানটির রচনা এবং সুর আমারই অন্য একজন শিল্পীর জন্য করেছিলাম হঠাৎ করে মনে গানটি গাই আছে একটু আর এবার যে গানটি গাইছে গানটির গীতিকার কবি আইদুল হক সবাই তাকে ছিলেন আর সুরকার আমার অত্যন্ত প্রিয় সুরকার শেখ সাদি খান যিনি গাঁও মেয়াদি শিবপুর ঘরানার তিনি একজন উত্তরসূরি এটি ছায়াছবিতে ব্যবহার হয়েছে এই গানটি এই জন্য আমি গাইছি আমি 76 গানটি রেডিও ট্রান্সমিশন সার্ভিসে তখন একটা ট্যালেন্ট হাট হচ্ছে যারা রেডিওতে গাইছে তাদেরকে বাছাই করে ট্রান্সমিশন সার্ভিস আর একজন বিশাল মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ছিলেন তখন তিনি আমাদেরকে দিকে সেখানে আমি ছিলাম প্রভাবদা ছিল প্রভাবদা কয়েক মাস আগে মারা গেছে আর তখন আমি দেশে ছিলাম বুলবুল আহমেদ কথাটা শুনলে পরে আমার খুব আমি এখানে ছিলাম পত্রপত্রিকা দেখলাম তারপর টেলিভিশনে দেখলাম অত্যন্ত আমার আপনজন ছিলেন তিনি অত্যন্ত অবস্থান করতেন তো তার ছবিতে আমাকে একদিন ডেকে বলে হুমায়ুন বলে যে তোমার আলমগীর কবির সাহেব এটা আমার জীবনে বড় পাওয়া সব দিক থেকে যে বুলবুল আহমেদ আলমগীর কবির এদের মতো উঁচু মানের যারা চলচ্চিত্র তৈরি করে একটা হয় চলচ্চিত্র বানানো একটা ধারা তৈরি করে তো ওনার কণ্ঠে গানটি ছিল আমার দুটি চোখ হাজার মনের কাছে আমি কলকাতায় গিয়ে আবার তৃতীয়বারের মতো রেকর্ড করেছিলাম এবং সেই এই গানের জন্য আমি জীবনে রাষ্ট্রীয় পুরস্কার প্রথম পেয়েছি যেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার আমি মাত্র শেষ পেয়েছিলাম তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না যেমন জানা তো আজকে আমি এই বিদেশে আমাকে গিয়ে ঢাকায় গিয়ে তখন বুলবুলকে পাবো না তো সবার হয়ে আমি তার তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং প্রথমবারের মতো আমি কলকাতায় গিয়ে গান করেছি আমার এই দুটি চোখ পাথর না রেডিওর গান এবং পরবর্তীতে মহানের ছায়াছবি দেওয়া হয়েছে
ফিরে আসে স্বপ্নের বাসে বাজে জীবনের ভালোবাসে কত রাত্রিতে আমার প্রদীপ জ্বলে জ্বলে যায় জ্বলে জ্বলে যায় আমার দুটি চোখ পাথর তো নয় তবু কেন ফিরে যায় ফুলের মতো তোমার পথের পানি বয়ে বয়ে যায় বয়ে বয়ে যায় বয়ে বয়ে একটি গান গাইছি এটি বাংলাদেশকে নিয়ে এই গানটি রচনা করেছিলেন গাজী মাজহারুল আমাদের দেশে অত্যন্ত উঁচু মাপের গীতিকবি বাংলা গানে বলবো আর এটা আমি গিয়েছিলাম আমি তখন শাকির জাফর একটি প্রাইভেট চ্যানেলের জন্য শুরু করেছিলাম আমি তো গানটি হলো জীবনদাসের পক্ষে জীবনদা বলেছেন যে বাচ্চাদেরকে চলে যাওয়ার জন্য আমি যদি সম্ভব হয় এই গানটি এখান থেকে একটু টেপ করে রাখেন যদি কারণ এই গানটির কোনো অডিও সিডি নেই আমি গাইছি আসলে জীবনদা একটু কষ্ট করে আমি গানটা রেখে দিয়ে যাবো জাস্ট খুব সোজায় সুর তো গাইছি আজকের জন্য বাংলাদেশের গানটি আমার গানের রাস্তায় আমার বাংলাদেশ আমার গানের রাস্তায় আমার বাংলাদেশটা আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার মায়ের নজর আমার বাংলাদেশটা আমার বোনের গানের সুর আমার বাংলাদেশটা আমার মায়ের নজর আমার বাংলাদেশটা আমার বোনের গানের সুর আমার বাংলাদেশটা আমার ছোট্ট নদী আমার বাংলাদেশটা আমার ছোট্ট নদী আমার বাংলাদেশটা আকাশ ভরা বৃষ্টিতে ভিজে নদীর দেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা রাখার বাঁশির বৃষ্টি সুর আমার বাংলাদেশটা রসের পিঠা খেজুর গুড় আমার বাংলাদেশটা রাখার বাঁশির মিষ্টি সুর আমার বাংলাদেশটা শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা শিশির ভেজা হিমেল ভোর আমার বাংলাদেশটা তাদের তাদের নিত্য বাজে দোয়েল পাখির শীষটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা আমার গানের সঞ্চারে আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা আমার গানের দেশটা আমার বাংলাদেশটা আমার বাংলা
দর্শকবৃন্দ, আমার তো আর বলার দরকার হচ্ছে না। আপনাদেরকে এখন ধন্যবাদ জানাবেন উদীচী সম্পাদক এবং উদীচী স্কুলের প্রিন্সিপাল জীবন বিশ্বাস। আমাদের শেষ মুহূর্তে আমাদের সমস্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও আমাদের আনন্দ সভায় শেষ মুহূর্তে এসেও যোগদান করেছে। তাকে আমরা আমন্ত্রণ জানাবো অতি সংক্ষেপে, তারপরে শুভেচ্ছা বাণী থাকে এই শিল্পীর প্রতি এবং উদীচী ছেলে মেয়েদের প্রতি। যা আব্দুল মোমেন। আমি খুব দুঃখিত যে আমি রাস্তায় আটকে গিয়েছিলাম বেশ নিউ জার্সি থেকে আসতে গিয়ে। সুবীরের সাথে আমার পরিচয় বহুদিন, প্রায় 37 বছর আগে যখন ওর গানে আমরা ভক্ত ছিলাম তখন থেকে আমাদের পরিচয়। আমার জেলার সে ছেলে, সুতরাং উই হ্যাভ অলওয়েজ ভেরি গুড রেকর্ড। সুতরাং এটা শুনেই অপটেড মিসেজ এখানে আসবে। আপনারা উদীচী গোষ্ঠী সুবীর নন্দীর মতো একটা অপূর্ব গায়ক, আমাদের কীর্তি, আমাদের জাতীয় একটা বিরাট একটা প্রতিভা, তাকে যে সম্মান দিচ্ছেন আমি আপনাদের সাথে একমত এবং একসাথে তাকে সম্মান জানাচ্ছি। আর উদীচীর শিল্পী গোষ্ঠীতে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আপনাদের অগ্রযাত্রা সুন্দর হোক, নন্দিত হোক, আমি এই কামনা করি। আমি এই সুযোগে উদীচী স্কুলের একটা গোপন কথা বলতে চাই। গোপন কথাটা হচ্ছে, উদীচী স্কুল মানে কিন্তু 365 দিন নয়, 365টা ক্লাস। উদীচী স্কুল মানে হলো সারা বছরে 32 কিংবা 33টা গানের ক্লাস, 32 কিংবা 33টা বাংলা ক্লাস, 32 কিংবা 33টা নাচের ক্লাস। এইটুকু সময়ের ভিতরেই আমরা সারা বছর আমাদের সংস্কৃতিকে রোপণ করার চেষ্টা করছি। সেজন্য আপনারা বুঝতে পারছেন আমাদের কত সময়ের টানা পড়নে থাকতে হবে। যেমন ছটার মধ্যে আমাদের এটা ছেড়ে দিতে হবে। তো আমরা ভবিষ্যতে আমাদের কথা এটা মনে রাখবেন যে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু ডিভোশন নিয়ে কাজ করছেন, কত অল্প সময় এই কঠিন কাজটা করার চেষ্টা করছেন। জীবন বিশ্বাস। ধন্যবাদ বেলাল ভাই। সুধীবৃন্দ, আপনারা যে অপরাহ্নটি আজকে উপভোগ করলেন, নিঃসন্দেহে এটি আপনারা মনে রাখবেন, সেটি নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন। আমি শুধু এই কথাটি আপনাদেরকে বলতে চাই যে উত্তর আমেরিকাতে যে কয়েকটি সংগঠন এই বাংলা সংস্কৃতির কথা বলে, এর প্রচারে এবং যেটি বলেছিলেন কিউ অংশ সংরক্ষণে ভূমিকা নিয়ে চলেছে, সেখানে অবশ্যই উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস অন্যতম। আমাদের পরিকল্পনা রইল এই শিল্পীকে নিয়ে একটি পূর্ণ সন্ধ্যা করার। সেটি অচিরেই নয়, যথাসময়ে আপনারা জানবেন। আমরা তার অনেক গান শুনব। আজকে এই অপরাহ্নে উপস্থিত থেকে আমাদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন। আর বেলাল ভাই যে কথাটি বললেন যে এখানে আমাদের 14 জন শিক্ষক, এরা প্রতি সপ্তাহে রোববারটাতে আসেন নিজেদের সমস্ত কাজ ফেলে এই বাচ্চাদেরকে কিছু শেখানোর জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই স্কুলের অগ্রগতি সম্ভব নয়। সবাইকে অনুরোধ করব, আপনার সন্তানকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিন। আপনার সন্তানকে বাংলার কথা বলুন, আপনার সন্তানকে বাংলায় কথা বলতে উদ্বুদ্ধ করুন। সবশেষে আপনাদের সন্তানকে উদীচী স্কুলে ভর্তি করুন।
এর সঙ্গে যে কথাটি বলবো যে শিল্পী সুবীর নন্দীর পরিচয় ওভাবে দেওয়ার কোনো কারণ নেই। আসলে আপনারা যদি ইন্টারনেটে যান, আমি কথাটি সবসময় বলি, সেখানে সুবীর নন্দী দিলেই বুঝতে পারবেন যে বিষয়টা কি। এখনকার এই ইনফরমেশনের যুগে সেখানে আপনারা লক্ষ লক্ষ হিট পাবেন। কিন্তু দুটি মন্তব্য আমি করতে চাই, যেটি আমার শোনা। খান আতাউর রহমান, সেটি প্রায় 26 বছর আগে একটি টিভি অনুষ্ঠানে সুবিধাকে নিয়ে একটি অনুষ্ঠান করছিলেন। আমি তখন ওনার গানের খুব ভক্ত। উনি বলেছিলেন মঞ্চে, উনি টিভির তখন একমাত্র বিটিভি ছিল, তখন উনি বলেছিলেন যে বাংলাদেশে এ ধরনের কণ্ঠ প্রথমত ওই সময়কার কথা একেবারেই নেই, এবং এ ধরনের কণ্ঠ আসবে কিনা সেটি নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছিলেন। এটি একটি। আর একটি বিচার প্রক্রিয়ায়, সঙ্গীতের বিচার প্রক্রিয়ায় খন্দকার নুরুল আলম, জনপ্রিয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার, বলেছিলেন, আমি যত গানের সুর করি, যখন সুবীর নন্দীর কথা আমার মাথায় আসে যে আমার এই গানটি সুবীর নন্দী গাইবেন, আমি নিশ্চিত থাকি। এই মন্তব্যটি করেছিলেন। আমাকে ভাবতে হয় না। অনেক গান উনি সুর করেছেন সুবীর নন্দীর, অনেক শিল্পীকেই উনি হাত ধরে নিয়ে এসছেন মাঠে সঙ্গীতের জগতে। কিন্তু এ কথাটি কখনই উনি বলেননি খন্দকার নুরুল আলম। সুবীর নন্দীর মতো শিল্পী কতদিনে আরেকবার আমরা পাবো, আমরা সেটা জানি না। আমরা সুবীর নন্দীর সুস্বাস্থ্য কামনা করি। যতদিন থাকবেন, কালের নিয়মে আমাদেরকে সবাইকেই হারিয়ে দিতে হবে। যতদিন উনি থাকবেন, আমাদের কামনা থাকবে, শুভ কামনা থাকবে, সঙ্গীতের জগৎকে উনি সমৃদ্ধ করবেন। সবাইকে শুভরাত্রি।